গত 9 তারিখ কিন্তু আনোয়ার আলী যে ট্রান্সফার সাগা যে কন্টিনিউ চলছিল সেটা নিয়ে কিন্তু একটা ভার্ডিক্ট চলে আসে এবং সেই ভার্ডিক্টে বলা হয় মোহনবাগানকে কম্পেনসেশন ফি দিতে হবে 12.9 কারোর, সেটা ইস্ট বেঙ্গলকে, দিল্লি এবং আনোয়ার এই তিনজনকে মিলিয়ে, এবং তার সাথে কিন্তু আনোয়ারকে 4 মাসের জন্য ব্যান এবং ট্রান্সফার ব্যান লেগে যায় কিন্তু দিল্লি এবং ইস্ট বেঙ্গলের দুটো করে ট্রান্সফার উইন্ডোর জন্য। তো এরপর কি তারা অ্যাপিল কমিটিতে যাবে, এবং অ্যাপিল কমিটি যদি ইস্ট বেঙ্গলের শাস্তি যদি মকুব হয় তাহলে সেক্ষেত্রে কি মোহনবাগান কোনো পদক্ষেপ নেবে? তো এইটা অবশ্যই কিন্তু আপনাদের জানার প্রয়োজন। তো সেই নিয়ে আজকের ভিডিও আমি নিয়ে এসেছি, তার সাথে মোহনবাগানের ফ্যানদের জন্য কিন্তু একটা খারাপ খবরও আছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বঙ্গবন্ধু বঙ্গসুন্দর ভিডিওতে আপনার সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ইন্ডিয়ান ফুটবল আপডেট 4টি পর্ব। তো চলুন একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে মোহনবাগানের খারাপ খবরটা দিয়ে দিই আমি, কারণ সেটা হচ্ছে জেমি ম্যাকলারেনকে নিয়ে। যদি জেমির কিন্তু কথা ছিল যে 13 তারিখ যে মুম্বাইয়ের বিপক্ষে ইনাগুরাল ম্যাচটা হবে সেই ম্যাচে কিন্তু জেমি উপস্থিত থাকবেন, হয়তো বেঞ্চে থাকবেন, কিন্তু বাট তিনি কিন্তু ম্যাচ ডে স্কোয়াডে থাকবেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে তার কিন্তু আবার তার ইনজুরি হয়েছে। গতকাল যারা 9 তারিখ থেকে যে ওপেন ডোর প্র্যাকটিস ছিল সেখানে প্র্যাকটিস দেখতে গেছেন, সেখানে দেখতে পেয়েছেন যে জেমি কিন্তু বল পায়ে যদি অনুশীলন করছেন, কিন্তু তার সাথে সাথে তিনি কিন্তু মাঝে মাঝে আইস প্যাক নিয়ে তিনি কিন্তু বিমর্ষ মুখে তিনি কিন্তু বেঞ্চে বসে যাচ্ছে, যার ফলে বোঝা যাচ্ছে তার কিন্তু ফিটনেস কিন্তু একদমই ভালো নেই। তো তিনি হয়তো তার ইনজুরি থেকে রিকভারি করেছেন, বাট ম্যাচ ফিট কিন্তু এখনও হয়ে উঠতে পারেনি, এটা থেকে কিন্তু এটাই স্পষ্ট। তার ফলে যেটা বোঝা যাচ্ছে সেটা হলো তিনি কিন্তু মুম্বাই ম্যাচে হয়তো দলে থাকবেন না, কারণ মুম্বাইয়ের পরে 18 তারিখ কিন্তু একটা বড় ম্যাচ রয়েছে। সেই ম্যাচটা কিন্তু এএফসি 2 এর ম্যাচ। সেই ম্যাচে কিন্তু জেমিকে হয়তো লাগতে পারে। তো যে কারণে কিন্তু মোহনবাগান কোচ মলিনাও কিন্তু সেই রিস্কটা নেবেন না, যে রিস্ক নিয়ে যে তাকে ম্যাচ ফিট না থাকা সত্ত্বেও খেলানোর। তো আপনাদের কিন্তু আরও কয়েকটা দিন কিন্তু অপেক্ষা করতে হবে জেমিকে মাঠে নামতে দেখার জন্য। নেক্সট যেটা আপডেট সেটা হলো এই মুহূর্তে সবথেকে সরগরম খবরটা নিয়ে, সেটা হলো আনোয়ার আলী ট্রান্সফার সাগা। তো দেখুন, এএফএফ কিন্তু নিজেদের ভার্ডিক্ট দিয়ে দিয়েছে। তা এর বিপক্ষে কিন্তু ইস্ট বেঙ্গল সমর্থকরা কিন্তু বেশ কি বলবো প্রতিবাদী হয়েছেন যে কেন এই ধরনের দেওয়া হলো, এবং ক্লাব ম্যানেজমেন্টের পক্ষ থেকেও কিন্তু জানানো হচ্ছে, সেটা নিতু সরকার কিন্তু নিজেই কিন্তু কি বলবো সাংবাদিক সম্মেলনে এসে জানিয়েছেন যে তারা কিন্তু অ্যাপিল করবে এই যে ভার্ডিক্ট সেটার বিরুদ্ধে। তো এবার প্রশ্ন আসেই যে এই অ্যাপিলটা করলে কি হতে পারে। আমি একটা খুব একটা আগে বলবো না, 4 থেকে 5 বছর আগে, যেটা 2018-19 সিজনে চেন্নাইন এফসি টিমটাকে নিশ্চয়ই মনে আছে আই লিগে। তো সেই টিমটা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল, সেই টিমে নেস্টার ছিলেন। তো নেস্টার সেখান থেকে কিন্তু তিনি সই করেন কিন্তু হায়দ্রাবাদ এফসিতে, এবং নেস্টারের সঙ্গে কিন্তু 1 বছর 2019-20 সিজনটাও কিন্তু চুক্তি ছিল, বাট নেস্টার কিন্তু সেই চুক্তিটা ভঙ্গ করে তিনি কিন্তু হায়দ্রাবাদ এফসি যখন সেটা ছিল হায়দ্রাবাদ এফসির প্রথম বছর, যেটা 2019-20 সিজন। তো সেই সিজনে কিন্তু নেস্টার কিন্তু সই করেছিল হায়দ্রাবাদে, এবং যার ফলে তার ফলে যেটা হলো এই সেম আনোয়ারের মতো কেস হলো, এবং সেক্ষেত্রে নেস্টারকে কিন্তু ব্যান দেওয়া হলো এবং 27 লক্ষ টাকা কিন্তু জরিমানা করা হলো হায়দ্রাবাদ এফসিকে। বাট সে সময় কিন্তু হায়দ্রাবাদ এফসি কিন্তু অ্যাপিল করেছিল, এবং সেই অ্যাপিলের পর কিন্তু সেই 17 লাখ টাকা কিন্তু কম হয়ে যায়, কিন্তু নেস্টারের কিন্তু ব্যান কমেনি, নেস্টারের 4 মাসের ব্যানই ছিল, এবং 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 সেই 17 লাখ টাকা কমে গিয়ে 10 লাখ টাকা কিন্তু কম্পেনসেশন ফি দিতে হয় হায়দ্রাবাদকে। কিন্তু এইখানে যে কেসটা সেটা কিন্তু অনেকটা বেশি টাকার, কারণ এখানে প্রায় 13 কোটি টাকা। তো এক্ষেত্রে যদি অ্যাপিল করে, তো সেক্ষেত্রে অ্যাপিল করলে মোস্ট প্রবাবলি হয়তো টাকাটা কিন্তু মকুব হয়ে যেতে পারে, 13 কোটি সেটা কিন্তু অনেকটাই কম হয়ে যেতে পারে। কিন্তু যে ট্রান্সফার ব্যান সেটা আমার মনে হয় না উঠবে বলে, আর আনোয়ার আলীর যে ব্যান 4 মাসের সেইটাও কখনোই উঠবে না, এটা আমি একদমই শিওর বলতে পারি। যদি খুব বেশি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু যে ট্রান্সফার যে কম্পেনসেশন যে ফিটা সেটা 12.9 কোটি টাকা থেকে কমে হয়তো অনেকটাই কমতে পারে। সেটা কতটা কমতে পারে আমি এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু সেটা অনেকটা কিন্তু কমতে পারে। আর এখানে কিন্তু একটা কিন্তু আছে, এই যে কিন্তুটা কিন্তু খেয়াল করবেন। সেই কিন্তুটা হলো গিয়ে মোহনবাগান যদি এই অ্যাপিলে যে ডিসিশনটা এলো, অ্যাপিলে ধরুন কম্পেনসেশন ফিটা কিন্তু কমে গেল, সেক্ষেত্রে মোহনবাগান যদি আবার ক্যাশে যায়, জিনিসটা বুঝতে পারছেন তো, সেই মোহনবাগান যদি ক্যাশে যায়
যদি মোহনবাগানের কাছে মানে মানে প্রপার যদি ডকুমেন্ট থাকে, হায়দ্রাবাদের কাছে কিন্তু প্রপার ডকুমেন্ট ছিল, যে কারণে তারা কিন্তু ট্রান্সফার ফিটা মকুব করতে পেরেছে। ইস্টবেঙ্গল এবং রঞ্জিত বাজাজের কাছে কি সেই রকম মানে কি, আর দিল্লি এফসিকেও আমি এখানে ধরছি, তাদের কাছে যদি প্রপার কোনো ডকুমেন্টেশন থাকতো তাহলে কিন্তু এই যে তারা যে এই শাস্তিটা পেয়েছে এফএফের থেকে, সেই জিনিসটাই কিন্তু পুরো শাস্তিটা কিন্তু তারা অনেকটাই কম পেতো অবশ্যই, কিন্তু অনেকটাই কিন্তু কম পেতো। কারণ আনোয়ার কিন্তু নিজে থেকেও জানতেন যে এইরকম কিছু একটা কিন্তু কনসিকুয়েন্সেস হতে পারে, তো তারপরেও তিনি কিন্তু সই করেছেন। এবং তার কাছে কিন্তু কোনো মানে লিগ্যাল কোনো প্রুভেন ডকুমেন্ট ছিল না, যার ফলে তিনি কিন্তু চুক্তি মানে মোহনবাগানের চুক্তি ভঙ্গ করে ইস্টবেঙ্গলে সই করেছেন। সো এইটাই হচ্ছে সবথেকে ভয়ের বিষয়। ইস্টবেঙ্গলে কিন্তু খুব ধীর পায়ে কিন্তু পদক্ষেপটা নিতে হবে। বাই এনি চান্স যদি মোহনবাগানের কাছে কোনো রকম মানে ডকুমেন্টেশন থাকে যেটা দিয়ে তারা কিন্তু প্রুভ করতে পারে যে তারাই ঠিক, যে অ্যাপিল কমিটিতে যে টাকাটা মকুব করবে সেটা কিন্তু মানে করা উচিত নয়। সেক্ষেত্রে এই যে 12.9 কোটি থেকে বেড়ে কিন্তু এটা প্রায় 20 থেকে 22 কোটি হয়ে যেতে পারে, তো সেটা কিন্তু আখেরে কিন্তু ক্ষতি হবে ইস্টবেঙ্গলের জন্য। তো 22 কোটি টাকা মানে কিন্তু কম অ্যামাউন্ট না, মোটামুটি 2 থেকে মানে 3 থেকে 4টে ট্রান্সফার মানে উইন্ডোর হয়তো ইস্টবেঙ্গলের বাজেট, তো সেইটা যদি একটা মানে উইন্ডোতে চলে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব বড় ক্ষতির মুখে পড়বে। একেই দুটো কিন্তু ট্রান্সফার ব্যান খেয়ে বসে আছে ইস্টবেঙ্গল, তারপর যদি এরকম কিছু হয় তাহলে কিন্তু মানে খুবই ক্ষতির সম্মুখীন হবে কিন্তু ইস্টবেঙ্গল, এটা কিন্তু বলাই বাহুল্য। সুতরাং দুটো দলকেই কিন্তু মানে দুটো পক্ষ যেটা আছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, ইস্টবেঙ্গলে তিনজন আছেন এবং মোহনবাগানের ক্ষেত্রে একা মোহনবাগান, তো এই দুই পক্ষকেই কিন্তু মানে খুব ধীর পায়ে কিন্তু পদক্ষেপ নিতে হবে। এবং আর 45 দিনের অ্যাপিল কমিটি কিন্তু জানিয়েছে যে 45 দিনের মধ্যে অ্যাপিল করতে হবে। তো সুতরাং কালী পুজোর মধ্যে আমরা কিন্তু কিছু মানে অন্তত ফাইনাল ভার্ডিক্ট কিন্তু পেতেও পারি। আর নিশ্চয়ই এটা অ্যাপিল করবেন, এটা ধরেই রাখুন। কিন্তু অ্যাপিল করার পর যদি মোহনবাগান যদি ক্যাশে যায় তখন কিন্তু অন্য ব্যাপারটা হবে। তো সুতরাং এই জল কিন্তু অনেক দূর গড়াবে বলেই আমার বিশ্বাস। তো বন্ধুরা, আপনাদের কি মতামত এই পুরো ট্রান্সফার সাগাটা সম্পর্কে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্টে লিখতে ভুলবেন না। তো এইটুকুনি ছিল আজকের আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো হয় ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সব মেক শিওর ইউ মাস্ট ফলো দেম। ছোটোখাটো কিছু আপডেট আমি দেওয়ার চেষ্টা করি সেখানে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত বাই বাই, গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।